আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। হাতে থাকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। 1400 মাইল দূরে বসেই ইসরায়েলকে কাঁপিয়ে দিল হুতিরা। এরপর জানিয়ে দিব, পূর্ণ রাজ্যের স্বীকৃতি না ফিরলে কাশ্মীর বিধানসভায় লড়াই নয়, প্রতিজ্ঞা ওমরের। জানিয়ে দিব, বিশ্বের সবচেয়ে শক্তিশালী 7টি মুসলিম দেশের সামরিক শক্তি। এবার জানিয়ে দিব, জব্দ ইরানি অস্ত্র ইউক্রেনে পাঠালো যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব, হামাস যেভাবে গোপনে সেনাবাহিনীর আদলে যোদ্ধা দল গড়ে তোলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দূরে বসে ইসরায়েলকে কাঁপিয়ে দিল হুতিরা। প্রায় 1400 মাইল দূর থেকে ইসরায়েলে হামলা চালিয়ে তাক লাগেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। ইহুদিদের ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে নিজেদের সামরিক সক্ষমতা জানান দিয়েছে সশস্ত্র এই গোষ্ঠীটি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে সম্প্রতি ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিপুল ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন ছুড়েছে হুতি সদস্যরা। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও তাদের দূরপাল্লার সমরাস্ত্রের সক্ষমতা দুশ্চিন্তায় ফেলেছে ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্রদের। প্রায় 1400 মাইল দূর থেকে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে আঘাত হানে এসব মিসাইল। হুতিদের সমরাস্ত্র ভান্ডার কতটা শক্তিশালী সে বিষয়ে খুব বেশি তথ্য প্রকাশ না করলেও তাদের সামরিক শক্তি আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। ভান্ডারের বেশিরভাগ সমরাস্ত্রই ইরানের দেয়া। ওমান, আরব সাগর ও লোহিত সাগর হয়ে তেহরান থেকে হুতিদের হাতে পৌঁছায় এসব অস্ত্র। পশ্চিমা বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুসারে ইরানের তৈরি কিয়াম 1 ও 2, ফাতেহ 110 ও খাইবার মতো ব্যালিস্টিক মিসাইলের মালিক হুতি। তাদের কাছে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য বেশ কয়েক ধরনের ক্রুজ মিসাইল রয়েছে। আকাশপথেও তারা শক্তিশালী। এছাড়া আবাবিল, সামাদ, সিহাব, শাহেদের মতো আত্মঘাতী ড্রোন তো আছেই। সেই সঙ্গে আছে মেরশাদ 1 ও 2 নামের চালকবিহীন ইরানি যুদ্ধযান। সমুদ্রপথে শত্রুদের মোকাবেলায় অ্যান্টিশিপ মিসাইল ও রকেট রয়েছে হুতিদের ভান্ডারে। ইরানের তৈরি কয়েক ধরনের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, মাল্টিপল রকেট লঞ্চারের পাশাপাশি তুফান, কার্নেটের মতো অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলেরও মালিক এই গোষ্ঠীটি। বিভিন্ন ধরনের আধুনিক মর্টার, মাল্টিপল গ্রেনেড লঞ্চার, রাইফেল, মেশিন গান আছে হুতি বিদ্রোহীদের। দীর্ঘদিন ধরে এসব অস্ত্র ব্যবহার করেই সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করে আসছে তারা। গুঞ্জন রয়েছে, ইরান ছাড়াও হুতিদের অস্ত্র সহায়তা দেয় কিম জং উনের উত্তর কোরিয়া। পূর্ণ স্বীকৃতি না ফিরলে কাশ্মীর বিধানসভায় লড়াই নয়, প্রতিজ্ঞা ওমরের। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ঠিক 370 ধারা ফেরত আনবো, দাবি কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না ওমর আবদুল্লাহ। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। সরকারিভাবে ঘোষণা না হলেও এখনো পর্যন্ত যা খবর তাতে বয়সের কারণে এবার আর শ্রীনগর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেবেন না ফারুক আবদুল্লাহ। দিল্লিতে গিয়ে কাশ্মীরিদের আওয়াজ জোরালো করতে এবার সেই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ফারুক পুত্র ওমর। তার আগে জেলায় জেলায় ঘুরে চলেছে নির্বাচনী প্রচার। চূড়ান্ত ব্যস্ততার মাঝে সংবাদ প্রতিদিন এর সঙ্গে কিছুক্ষণ কথা বললেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাতেই জানালেন নিজের লক্ষ্যের কথা। ওমর বলছেন, যতদিন না জম্মু কাশ্মীর আবার পূর্ণ রাজ্যের স্বীকৃতি পাচ্ছে ততদিন আমি বিধানসভা নির্বাচনে অংশ নেব না। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 30 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন। উপত্যকার অনেক বিরোধী নেতা সেই নির্দেশ বাস্তবায়িত হওয়া নিয়ে সংশয় থাকলেও সহমত নন ওমর। তার মতে, আদালত অবমাননা করে এতখানি দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করবে না কেন্দ্র। তাই আসন্ন লোকসভা নির্বাচনকে সেমিফাইনাল ও আগস্ট সেপ্টেম্বরে বিধানসভা নির্বাচনকে ফাইনাল হিসেবে ধরে নিয়ে কর্মীদের তৈরি থাকার নির্দেশ দিয়ে রেখেছেন। বলছিলেন, বিধানসভা নির্বাচন নিয়ে আদালত কিন্তু কোনো প্রস্তাব দেয়নি। নির্দেশ দিয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীর নির্বাচন করতেই হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও সরকারিভাবে বলেছেন, লোকসভার পরপরই বিধানসভা নির্বাচন হবে। আমার মনে হয় না এত কিছুর পরে সরকার কোনো দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করবে। তার মতে, অমরনাথ যাত্রা 18 আগস্ট শেষ হবে। আমার ধারণা 20 তারিখের কাছাকাছি নির্বাচন ঘোষণা করে সেপ্টেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ হয়ে যাবে। তাহলে কি ফের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে তাকেই প্রশ্ন থামিয়ে বললেন, যতদিন জম্মু কাশ্মীরকে স্বতন্ত্র রাজ্য হিসেবে ঘোষণা করা না হবে আমি বিধানসভা ভোটে অংশ নেব না। ভোট আসে ভোট যায়, কিন্তু লোকসভা নির্বাচনে উপত্যকার মানুষ নিরুত্তাপ উদাসীন থাকেন। বাকি অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো ওমরও মনে করেন পুরনো সব রেকর্ড এবার ভেঙে ফেলবে ভূস্বর্গ। বলছিলেন, মিলিয়ে নেবেন, গত 30-35 বছরে যা হয়নি এবার হবে। 7, 13 ও 20 মে পোলিং স্টেশনের সামনে মানুষের ঢল নামবে। কিন্তু কেন? সাধারণত কাশ্মীরের মানুষ মনে করেন লোকসভা নির্বাচনে দিল্লির নেতা বাঁচতে হয়।
তাতে তাদের কোনো লাভ নেই। তার উপর এতদিন ছিল বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ভোট বয়কটের ডাক। ওমরের ব্যাখ্যা, এতদিন যারা মূলধারার রাজনীতি এড়িয়ে চলতো তারাও এখন আমাদের প্রচার র্যালিতে আসছে। সত্যি বলতে কি, সেই সংখ্যা আমাদের প্রত্যাশার বাইরে। কাশ্মীরের সাধারণ মানুষ ঠিক করে রেখেছেন এবারের নির্বাচনে দিল্লিকে বার্তা দিতে হবে। 370 ছিল আমাদের মাথার মুকুট। স্বাধীনতার সময় কাশ্মীরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা ভেঙেছে বিজেপি সরকার। তাই এবার ইভিএম এ তাদের বার্তা দেবে আম কাশ্মীরি। 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন লাগু হওয়ার পরবর্তী সময়ে বিজেপি দাবি করে এসেছে উপত্যকা এখন শান্ত। কাঁধ থেকে ধুলো ঝাড়ার মতো করে ওমর বললেন, এতই যদি কাশ্মীর শান্ত তাহলে কেন লোকসভার সঙ্গেই করানো গেল না বিধানসভা নির্বাচন? কেন বলা হলো এত প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার মতো বাহিনী মজুদ নেই? প্রধানমন্ত্রী তো এক দেশ এক নির্বাচনের জন্য প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বে কমিটি তৈরি করলেন, তার প্রস্তাব কেন মানা হলো না? আসলে কি জানেন, যা দাবি করা হচ্ছে তার সঙ্গে বাস্তব পরিস্থিতি একেবারে ভিন্ন। সঙ্গে জুড়লেন 370 পরবর্তী পরিস্থিতি কেমন, তার জবাব কাশ্মীরের মানুষই দেবে। মনে রাখবেন, গত 5 বছরে কাশ্মীরদের কথা কিন্তু কেউ শোনেননি। যা শোনা গিয়েছে তা হয় আমাদের মতো বিভিন্ন বিরোধী, না হয় কেন্দ্রের শাসক দলের নেতাদের বক্তব্য। কাশ্মীরের মানুষ কি ভাবছেন তা বুঝতে পারবেন 4 জুন। 370 ধারা অবলুপ্তির পর জম্মু কাশ্মীরের বিভিন্ন বিরোধী দল নিজেদের মধ্যকার মতবিরোধ দূরে সরিয়ে রেখে বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখে জোটবদ্ধ হয়েছিল, যার নাম দেওয়া হয়েছিল পিপলস অ্যালায়েন্স ফর গুপকার্ট ডিক্লারেশন, PAGP, যাদের অন্যতম প্রধান দাবি হলো 370 ধারা পুনর্বহাল করা। জম্মু কাশ্মীরের প্রধান ঘোষণায় অবশ্য অনেকটাই ধাক্কা খেয়েছে সেই জোট। সম্মুখ সমরে নেমেছে আব্দুল্লাহদের NC এবং মুফতিদের PDP। এ অবস্থায় কাদের সমর্থন করা হবে তা নিয়ে দ্বন্দ্বে কংগ্রেস, CPM এর মতো অন্যান্য জোট সঙ্গী। এ প্রসঙ্গে বলতে গিয়ে বাংলার উদাহরণ টানলেন অমর। বললেন, আপনার রাজ্যে তো কংগ্রেস বামদের একটা আসনও ছাড়েনি, তৃণমূল কংগ্রেস, অথচ মমতা দিদি তো ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ অঙ্গ। গত সপ্তাহে দিল্লির রামলীলা ময়দানে জোরালো উপস্থিতি ছিল TMC। দিল্লিতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়লেও পাঞ্জাবে আবার মুখোমুখি লড়াই কংগ্রেস আম আদমি পার্টির। একই ছবি কেরালাও। সেখানে কংগ্রেস বামদের সঙ্গে লড়াই করলেও জাতীয় রাজনীতিতে পাশাপাশি চলছে। ঠিক সেভাবেই এখানে আমাদের সঙ্গে PDPর লড়াই হচ্ছে, এতে সমস্যার কিছু নেই। 370 ধারার পুনর্বহাল সম্পর্কে বলেন, কেউ ভেবেছিল 84 নির্বাচনে মাত্র 2টি আসন পাওয়া বিজেপি একদিন নিজেদের ঘোষণা ঠিক বাস্তবায়িত করবে, 370-এর অবলুপ্তি ঘটাবে, রাম মন্দির বানাবে। ঠিক তেমনই আজ হয়তো আমরা সংখ্যা তত্ত্বে পিছিয়ে একদিন ঠিক আসবে, যেদিন আমরাও সংখ্যাগুরু হব, সেদিন ঠিক 370 ফেরত আনবো। সংসদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া, 370 পুনর্বহাল করা, এই সবের জন্য ওমরদের এখনো প্রচুর অপেক্ষা করতে হবে। আপাতত তাই সেমিফাইনালের প্রস্তুতি জোর কদমে সারছে ন্যাশনাল কনফারেন্স। গ্রামে গ্রামে জনসভা, পাহাড়ের কোলে মিছিল, বারবার মনে করিয়ে দিচ্ছে বিশেষ তকমা কেড়ে নিয়ে ভূস্বর্গের সঙ্গে কতটা অন্যায় করেছে বিজেপি। বলা হচ্ছে কোনো অবস্থাতেই ভোটের দিন থাকা যাবে না। গোটা প্রক্রিয়ায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জুনিয়র আব্দুল্লাহ। বিশ্বের শক্তিশালী 7টি মুসলিম দেশের সামরিক শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো পশ্চিমাদের গিনিপিগে পরিণত হয়েছে। পরাশক্তি দেশগুলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে নিজেদের খেয়াল খুশি মতো নতুন নতুন রাষ্ট্রের জন্ম দেওয়া, ভূমি দখল,